এবং এখন আমরা যেটা খবর পাচ্ছি যে যাদবপুর ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে। আজকে বিষয় যাদবপুর এবং অলরেডি ডেডলাইন ক্রস। কারণ আপনারা সবাই জানেন যে যাদবপুরের ঘটনায় ক্রমাগত কিন্তু একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার করে, এবং সেখানে দাঁড়িয়ে যখন আজকের এই অনুষ্ঠান করছি ঠিক সেই সময় যাদবপুর কলেজ ক্যাম্পাসে গণ্ডগোলের সূত্রপাত। কেন? তার কারণ হচ্ছে আজকে আন্দোলনকারী ছাত্ররা তারা বলেছিলেন যে দায়িত্বপ্রাপ্ত যিনি উপাচার্য রয়েছেন ভাস্কর গুপ্তের সঙ্গে তারা কথা বলতে চান, কিন্তু বিকেল 4টের সময় নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হয়েছিল যে বিকেল 4টের আগে যে কোনো সময় আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে কথা বলতে পারেন ভারপ্রাপ্ত উপাচার্য। কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যা যা যাওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে কোনোটাই যায়নি। অর্থাৎ খানিকটা অস্বাভাবিকতা কি দেখতে পাওয়া গেল যে সকালবেলায় শারীরিক অসুস্থতা নিয়ে পিএম বাইপাস পার্শ্বস্থ বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হলেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত। বিশ্ববিদ্যালয় এই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো বার্তা দেয়নি, তবে যেটা জানতে পারা যাচ্ছে যে শারীরিক অসুস্থতা নিয়ে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে। আর যেহেতু এখন ঠিক এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 4:04 হয়েছে, 4:24 এক্স্যাক্টলি 4টের সময় আমরা শুরু করেছি, 4 মিনিট হয়ে গেছে। আর এখন এই মুহূর্তে যাদবপুরে গণ্ডগোলের সূত্রপাত, কারণ আন্দোলনকারী ছাত্ররা মনে করছে যে তাদের দেওয়া নির্দিষ্ট সূচি অনুযায়ী নির্দিষ্ট সময় অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত উপাচার্য তাদের সঙ্গে কথা বলেননি, কারণ তিনি এখন হাসপাতালে রয়েছেন, হসপিটালাইজ তিনি। অর্থাৎ এই মুহূর্তে আন্দোলন কোন পথে যেতে পারে, আমি একেবারে সরাসরি এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলে যাব, কারণ এর মধ্যেই ক্যাম্পাস চত্বরে উত্তেজনা এবং বিরাট মিছিল দেখতে পাওয়া যাচ্ছে। আমি চলে যাব, আমাদের প্রতিনিধি সায়ন্তন আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্তন, এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ অলরেডি এখন কিন্তু ঘড়ির কাঁটায় 4:05 বাজে, অর্থাৎ 4টের সময় যে নির্দিষ্ট সময়সীমা সেটা ক্রস করে গিয়েছে। আন্দোলনকারী ছাত্ররা কি বলছেন সায়ন্তন? দেখো, একেবারে যে এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করব যে মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই মিছিল পড়ুয়াদের ডাকে কিন্তু এই মুহূর্তে চলছে। সমস্ত যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট একসঙ্গে তারা মিছিল করছেন। দেখো, 4টের সময় ডেডলাইন শেষ হওয়ার কথা, তার আগেই দেখা যাচ্ছে যে উপাচার্য তিনি কিন্তু এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। দেখো, কিছুক্ষণ আগেই একটি জিবি বৈঠক হয়েছে, সেই বৈঠকে কার্যত যে প্রশ্নগুলো উঠেছে যে এই মুহূর্তে যে জিবি বৈঠকে দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে একটা কিন্তু দ্বিমত তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে। 16টি ডিপার্টমেন্টের মধ্যে 10টি ডিপার্টমেন্ট কিন্তু ইতিমধ্যে পেন ডাউন করেছে। এবার অচলাবস্থা, সেই অচলাবস্থা চললেও এটা কিন্তু দীর্ঘায়িত হতে পারে না এবং দীর্ঘায়িত করতে চাইছেন না পড়ুয়াদের একাংশ। তারা মনে করছেন দীর্ঘায়িত হলে কিন্তু এই মুহূর্তে সেই বিশ্ববিদ্যালয়ের ক্ষতি। সরাসরি একবার কথা বলবো যে এই মুহূর্তে 4টে বাজতে আর বেশি সময় নেই, প্রায় বেজেই গিয়েছে। উপাচার্য তো আসছেন না, কারণ তিনি হাসপাতালে। কি বলবেন এবং পরবর্তী ভবিষ্যৎ? যতবারই আমরা এরকম দাবি রেখেছি ততবারই আমরা দেখেছি কর্তৃপক্ষ তাদের শরীরে শারীরিক অসুবিধা দেখিয়ে আগেও দেখিয়েছে, এখনও দেখাচ্ছে, ঠিক আছে, এবং এসব দেখিয়ে আমাদেরকে আর কি বিভিন্ন ধরনের করতে যাচ্ছে। আন্দোলন কি করবেন? কারণ বিশ্ববিদ্যালয় অচলাবস্থা এখনও জারি রয়েছে, উপাচার্য তিনি হাসপাতালে, আন্দোলন কতদিন টানবেন? কারণ এখনও পেন ডাউন চলছে। উপাচার্যকে এখানে আসতে হবে, আমাদের দাবিগুলো মানতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কলেজে সব স্থগিত থাকবে। আন্দোলন চলবে আমাদের যতক্ষণ না তিনি আসছেন, এসে আমাদের দাবিগুলো না মানছেন। মানে এটা খুব হাস্যকর বিষয় যে যখনই আমরা আমাদের দাবি রাখতে যাই, ভিসিকে আসতে বলি, কর্তৃপক্ষ আসতে বলি, তখনই ওরা মানে অসুস্থতার কারণ দেখায়। সায়ন্তন, যে মিছিল চলছে তাতে খুব পরিষ্কার আন্দোলনরত ছাত্ররা বলছে যে আমাদের দাবিগুলোকে শুনতে হবে এবং দাবিগুলোকে মানতে হবে। সায়ন্তন, খুব স্বাভাবিকভাবে মানুষ জানতে চাইবেন যে এই সময় আন্দোলনকারী ছাত্র যারা মিছিল করছেন কলেজ ক্যাম্পাসে, তুমি সেই ছবি লাইভ আমাদের সামনে তুলে ধরছো, কিন্তু আন্দোলনকারী ছাত্রদের স্পেসিফিক দাবিগুলো কি কি রয়েছে সায়ন্তন, জানা সম্ভব ওদের থেকে? দেখো, একেবারেই যে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কার্যত আবারও কিন্তু একটা অচলাবস্থা তৈরি হয়েছে, পড়ুয়ারা মিছিল করছে। এবং এই মুহূর্তে আরও একবার কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে তোমাদের দাবিগুলো ঠিক কী কী, দাবি কী কী? যদি এখানে কিন্তু কিছুক্ষণ আগেই জিবি বৈঠক হয়েছে এবং জিবি বৈঠকের পর যে সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্তের পরে কিন্তু মিছিল হচ্ছে এবং আন্দোলন চলবে। আরও একবার কথা বলার চেষ্টা করব, মূল দাবি কি? মূল দাবি হচ্ছে আমাদের এখানে নতুন প্রফেসর রিক্রুট হচ্ছে না,
আমাদের শিক্ষার্থী প্রথম বছর শিক্ষার্থীর প্রতি শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে যাচ্ছে, তার 48 জনের মামলা এফআইআর রয়েছে, সেই মামলাকে আমাদের তুলে নিতে হবে। আমাদের নতুন প্রফেসর রিক্রুট হচ্ছে না, আমাদের কলেজে ফান্ড ঢুকছে না, আমাদের স্কলারশিপ আটকে দেওয়া হচ্ছে। এই দাবিগুলো তাকে মানতে হবে, এই দাবিগুলো তাকে সই করতে হবে, তখন আমাদের কলেজ খোলা হবে, নইলে কলেজ স্থগিত থাকবে। পূর্ণাঙ্গ তদন্ত চাইছো? পূর্ণাঙ্গ ঘটনার তদন্ত? পূর্ণাঙ্গ ঘটনা আমরা নিজের চোখের সামনে দেখেছি, আমরা সব দেখেছি। আমরা আমাদের ন্যায্য দাবিগুলো, আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই, কোনোটাই হচ্ছে না। আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই, উনি যদি এটা মানে তবেই তখন কলেজ খোলা হবে। বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি? বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছাত্র সংসদ নির্বাচন থেকে করতে হবে, ছাত্রদের ন্যায্য দাবিগুলো তাকে বুঝতে হবে, ছাত্রদের ন্যায্য দাবিগুলো তাকে বুঝতে হবে। ন্যায্য দাবিগুলো বুঝে আমরা তাকে অভিভাবক হিসেবে দেখি, কিন্তু তিনি আমাদের এগেনস্টে কথা বলছেন। এই মুহূর্তে 4টে বেজে গিয়েছে, ডেডলাইন শেষ। তিনি কিন্তু এই মুহূর্তে এলেন না, অর্থাৎ উপাচার্য হাসপাতালে ভর্তি। তাহলে আন্দোলনের ভবিষ্যৎ কি হবে? আন্দোলনের ভবিষ্যৎ আমরা 1-2 জন ঠিক করব না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথা মেনে ডেমোক্রেটিক প্রসেসে অল স্টেক হোল্ডার জেনারেল বডি মিটিংয়ের মধ্যে দিয়েই আন্দোলনের ভবিষ্যৎ ঠিক হবে। আন্দোলন চলবে এখন? আন্দোলন তো ডেফিনেটলি চলবে। আমাদের দাবি দেওয়া যতদিন না মেনে নেওয়া হচ্ছে, যতদিন না সাহিল মুক্তি পাচ্ছে, আমাদের ইন্দ্রানুজ সহ বাকি অনেকে আমরা যারা আহত হয়েছিলাম সেদিন আমরা যে এফআইআর লজ করতে চেয়েছি সেই এফআইআর লজ করা হচ্ছে না। আজকে আদালত একেবারে শান্তন, এই যে এফআইআর প্রসঙ্গ উঠে আসলো, এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে 7টি এফআইআর দায়ের করা হয়েছে এই ঘটনায়। কিন্তু মাথায় রাখতে হবে যে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের কথা কোনো এফআইআরে উল্লেখ করা নেই। এবং এটা নিয়ে কিন্তু আজকে বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে রাজ্যকে এই বিষয়ে ভাবতে হবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু অন্যদিকে আরেকটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, তুমি আমাদের সঙ্গে থাকো সায়ন্তন, যে মিছিল হচ্ছে তার সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। কিন্তু আরেক পাশে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি বেসরকারি হাসপাতালে এম বাইপাসের পাশে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই বেসরকারি হাসপাতালে তিনি শারীরিক অসুস্থতার কারণ জানিয়েছেন। আন্দোলনকারী ছাত্ররা কি বলছেন যে যখনই আমরা কথা বলতে যাচ্ছি, যখনই আমরা সলিউশনের কথা বলছি, যখনই আমরা আন্দোলনকে কনক্লুশনে নিয়ে আসার কথা চেষ্টা করছি, চিন্তা করছি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু কোনোভাবেই আমাদের সঙ্গে তারা সময় দিচ্ছেন না এবং আমাদের কথা শুনছেন না, দাবি মানছেন না। আর সরাসরি চলে যাব, আপনাদেরকে এই সময় দেখাবো যে একেবারে শেষ মুহূর্তে আমাদের কথা হয়েছিল অরিন্দম আচার্য চিকিৎসকের সঙ্গে, অরিন্দম বিশ্বাসের সঙ্গে। কারণ অরিন্দম বিশ্বাস তিনি খুব পরিষ্কারভাবে বলেছিলেন, ডক্টর বিশ্বাস বলেছিলেন আমাদেরকে যে ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থা ঠিক কীরকম রয়েছে। এম বাইপাসের পাশে বেসরকারি হাসপাতাল ভর্তি রয়েছেন অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত। শোনাবো ডক্টর বিশ্বাস কি বলেছেন। একটু বাড়তে থাকে, অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি হয়। ওনার 2015-তে একটা স্ট্রোক হয়েছিল এবং সেটা সেরিব্রাল হেমারেজ, কিন্তু বেরিয়ে আসেন এবং স্বাভাবিক জীবনযাত্রা পালন করেন বা স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়। কিন্তু এই মুহূর্তেই গত 3 দিন ধরে প্রেশারটা বেড়েছিল, কিন্তু প্রেশারটা ওষুধ বাড়ানো সত্ত্বেও কমছে না, আর অস্বস্তি বোধ করছিলেন। তো আর ঝুঁকি নেওয়া যায় না। একটা স্ট্রোক পেশেন্ট হয়েছে, তার ব্লাড প্রেশার 170 উঠে যাচ্ছে, ওপরটা 90 উঠে যাচ্ছে, এরপরে 180 হলে তো ক্রাইসিসে চলে যাবে। তার আগে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এবং ওয়ার্ডেই থাকতে পারবে, কারণ ওনার তো আর ভেন্টিলেশন লাগছে না বা আনুষাঙ্গিক কিছু লাগছে না, করতে দেওয়া হয়েছে, ব্লাড টেস্টগুলো করতে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে মনিটরিংয়ে থাকবে, প্রেশারটা মাপা হবে, ওষুধগুলো প্রয়োজন হলে বাড়ানো হবে। ভর্তিটা দরকার ছিল, আর ঝুঁকি নেওয়া যায় না। প্রেশারটা একটু বাড়তে থাকে, অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি হয়। ওনার 2015-তে একটা স্ট্রোক হয়েছিল এবং যেরকমটা ডক্টর বিশ্বাস বলছিলেন যে প্রিভিয়াস হিস্ট্রিও চেক করা হচ্ছে, অর্থাৎ এই যে অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত তার শারীরিক পূর্বে কি কি অসুবিধা ছিল সেগুলো টেস্ট করা হচ্ছে। তবে এখন এই মুহূর্তে যেটা খবর রয়েছে তার যে উচ্চ রক্তচাপ ছিল সেই রক্তচাপ খানিকটা স্থিমিত হয়েছে। পাশাপাশি বেশ কিছু টেস্ট করা হয়েছে এবং পাশাপাশি আরও যে ইনফরমেশন আসছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে ইসিজি করা হয়েছে, ইকো করা হয়েছে, এমআরআই করা হয়েছে। এই সমস্ত পরীক্ষা যেগুলো করা হয়েছে তার রিপোর্ট আজকে সন্ধ্যের মধ্যে চলে আসবে। অর্থাৎ
উপাচার্যের শরীর কীরকম আছে, তার শারীরিক অবস্থা কীরকম রয়েছে, তার একটা লেটেস্ট আপডেট পাওয়া যাবে। পাশাপাশি এম বাইপাসের পাশে যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানেও আমাদের প্রতিনিধি রয়েছেন, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব এবং কথা বলবার চেষ্টা করব যে এখন এই মুহূর্তে ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থা কীরকম রয়েছে। কিন্তু অন্যদিকে যে আলোচনা আসছিল যে 7টি এফআইআর করা হয়েছে, এমনকি মণিকান্ত পারিয়া, স্বপন সামন্ত, যেগুলো আজকে কোর্টে উঠে এসছে অবজারভেশনে, এরা যারা অভিযোগ জানিয়েছেন যাদবপুর ঘটনাকে নিয়ে, তারা কিন্তু যাদবপুরের কেউ নন, এরা হচ্ছে বহিরাগত। এই প্রসঙ্গগুলো আসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী। আমি স্বাগত জানাবো রাজাদাকে আজকের এই 4টে চতুষ্কোণ এই অনুষ্ঠানে। রাজাদা, যেটা দেখতে পাওয়া যাচ্ছে, একদিকে আপনি দেখতে পাচ্ছেন ডেডলাইন ক্রস করে গেছে 4টের সময়, ভাস্কর গুপ্ত হাসপাতালে ভর্তি রয়েছে, আন্দোলনকারী ছাত্ররা হাসপাতাল ক্যাম্পাসে মিছিল করছে, তারা বলছে তাদের দাবি মানা হচ্ছে না এবং দাবিগুলোর মধ্যে স্পেসিফিক যে দাবিগুলোর কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে প্রফেসর রিক্রুটমেন্ট, তার সঙ্গে দ্বিতীয়ত হচ্ছে ইউনিভার্সিটির জন্য ফান্ড আসছে না, তৃতীয়ত হচ্ছে ছাত্র পরিষদ যে নির্বাচন, সে নির্বাচন হচ্ছে না। এখন এই মুহূর্তে যাদবপুরের অবজারভেশনে আপনি কি বলবেন? না দেখুন, এটা তো পরিষ্কার বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য হয়েছেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এটা তো কোনো অস্বীকার করা যাবে না। যে কোনো কারণেই হোক তার অসুস্থতা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ছাত্র, যেখানে বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা এমনভাবে চলে, উপাচার্য যদি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থাকতে পারেন বা সিদ্ধান্ত নেবার মতন অবস্থায় না থাকতে পারেন, তখন বিশ্ববিদ্যালয় আর কারোর কিছু করা থাকে না। এটাই হচ্ছে ইউনিভার্সিটি সিস্টেমের নিয়ম। এই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের এমনই অনবনীয় ব্যাপার যে এক্ষুনি 6টার মধ্যে করতে হবে, এটা তো খুব দুর্ভাগ্য লাগছে। ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত এবং এই দাবিগুলো প্রত্যেকটাই পুরনো দাবি। শিক্ষক নিয়োগ তো একদিন হয় না, বহুদিন ধরেই সেখানে হয়তো শিক্ষক নিয়োগ হচ্ছে না এবং ছাত্র সংসদের নির্বাচন প্রায় কয়েক বছর ধরে হচ্ছে না। সেইগুলোকে 4টের মধ্যে করতে হবে। এই ধরনের অযৌক্তিক দাবি ছাত্ররা কেন তুলছেন এটা পরিষ্কার নয়। তারা বোঝা যাচ্ছে তারা যে বাইরে থেকে তাদের যা সমর্থন আসছে, তারাই বলছে খুব তাড়াতাড়ি করো, আমরা উই আর ইন এ হারি, মানে পলিটিক্যাল লিডার্স আর ইন এ হারি। এইগুলো ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে। দেখা যাচ্ছে একজন উপাচার্য অসুস্থ, এই জায়গায় ছাত্রদের উচিত ছিল যে স্যার আমাদের অসুস্থ হয়ে আছেন, আমরা কিছুদিন ওয়েট করবো, স্যারের সুস্থতা কামনা করি। এটাই সারা পৃথিবী জুড়ে চলে, এইভাবেই চলে। হ্যাঁ, স্যার অসুস্থ হয়ে আছেন, বাড়ির লোকেরা উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন, আর সে তখনই আমি বলবো 4টের মধ্যে আমার দাবি মেটাতে হবে, যে দাবিগুলো কোনোটাই আজকের ঘটনায় ঘটেনি। হ্যাঁ, সুতরাং ছাত্রদেরকেও বোঝা উচিত এইভাবে চললে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা মিটবে না। তার মানে রাজাদা, আপনি বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে অচল অবস্থা কখনোই ঠিক হবে না এবং সচল হবে না বিশ্ববিদ্যালয়। পড়াশুনোর যে পরিবেশ নিয়ে বারংবার প্রশ্ন ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে এই ধরনের আন্দোলনের ফলে, সেটাই চলতে থাকবে। আপনি বলছেন যে অস্থায়ী যিনি উপাচার্য রয়েছেন তার সুস্থতার জন্য সময় দেওয়া উচিত এবং সেদিকে ছাত্রদের নজর রাখা উচিত। কিন্তু আরেকটি মহল বলছে যে ছাত্রদের দাবিগুলো কিন্তু অত্যন্ত যৌক্তিক, কারণ দীর্ঘদিন ধরে ভোট হচ্ছে না এবং তার আপনি জানেন যে সেদিন যখন শিক্ষামন্ত্রী গিয়েছিলেন, ডেপুটেশনের কথা একটা উঠেছিল যে শিক্ষামন্ত্রীর নজরে আছে কিনা বিষয়টা, সেই বিষয়ে আন্দোলনকারী ছাত্ররা বলেছিলেন যে আমরা জানাতে চেয়েছি। তারপরেই কিন্তু গণ্ডগোলের সূত্রপাত হয়। দেখা যায় শিক্ষামন্ত্রী যখন বেরিয়ে যাচ্ছেন সেই সময় শিক্ষামন্ত্রীর গাড়ির প্রায় চাকার তলায় পড়ে আহত হন ইন্দ্রানুজ রায় বলে এক ছাত্র এবং তারপরেই কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। রাজাদা, আপনাকে সঙ্গে রাখবো আর এই মুহূর্তে চলে যাব ইএম বাইপাসের পাশে যে বেসরকারি হাসপাতাল, যেখানে উপাচার্য ভর্তি রয়েছেন, ভাস্কর গুপ্ত ভর্তি রয়েছেন, সেই হাসপাতালের সামনে আমাদের আরেক প্রতিনিধি মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। মফিজুলের কাছে যাব। মফিজুল, এই মুহূর্তে যিনি উপাচার্য রয়েছেন তার শারীরিক অবস্থা কীরকম, তিনি ভর্তি রয়েছেন? দ্বিতীয়ত তোমার কাছে জানতে চাইব যে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এমআরআই করা হয়েছে, সন্ধেবেলায় তার রিপোর্ট আসতে পারে, এরকম কোনো ইনফরমেশন হাসপাতাল সূত্রে আসছে যে সন্ধেবেলায় প্রেস কনফারেন্স করে বিস্তারিত শারীরিক অবস্থা জানানো হবে? এবং পাশাপাশি আরেকটা জায়গা যে উচ্চ রক্তচাপ খানিকটা স্থিমিত হয়েছে, অর্থাৎ খানিকটা স্টেবল হয়েছে বলা যেতে পারে। মফিজুল। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে যখন এই হাসপাতালে নিয়ে আসা হয়, যে কারণে তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত চিকিৎসকরা নিয়েছিলেন, তখন যে পরিমাণে তার রক্তচাপ ছিল সেখান থেকে সামান্য কিছুটা কমেছে। তার মানে এই নয় যে তার রক্তচাপের মাত্রা নর্মাল হয়ে গিয়েছে, এমনটা কিন্তু নয়।
স্বাভাবিকের থেকে রক্তচাপের মাত্রা কিন্তু বেশি রয়েছে, কিন্তু সকালের দিকে যে মাত্রায় তার রক্তচাপ ছিল তার থেকে সামান্য কিছুটা কমেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পরেই তার একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। হাসপাতাল সূত্রে বা যে চিকিৎসকের অধীনে, চিকিৎসক অরিন্দম বিশ্বাসের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন এই হাসপাতালে, এবং সেখানে যেটা আমরা ইতিমধ্যেই যেটা জানতে পারছি তার একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই করা হয়েছে, এবং সেখানে জানা যাচ্ছে তার ইকো করা হয়েছে, ইসিজি করা হয়েছে। এবং আমি চিকিৎসকের কাছ থেকে সরাসরি একটু কথা বলে জানার চেষ্টা করব। চিকিৎসক অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ডাক্তারবাবু, ইতিমধ্যেই বেশ কয়েক ঘন্টা উপাচার্য তিনি আপনাদের হাসপাতালে ভর্তি রয়েছেন, কি কি ধরনের এখনো পর্যন্ত তার শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং কেমন উনি রয়েছেন এখন? প্রেশার এখনো বেশি আছে, কমেছে কিছুটা, কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। সময় লাগবে, একটু 10 থেকে 14 দিন সময় লাগে স্বাভাবিক হতে। কিন্তু এখন দেখা যাক, রেখেছি, এখন পরীক্ষাগুলো হয়েছে, এমআরআইটাও হয়েছে, রিপোর্টসগুলো আসতে একটু সময় লাগবে। তো সবটা মিলিয়ে এখন আগের থেকে কিছুটা স্থিতিশীল হয়েছে, কিন্তু স্বাভাবিক হয়নি। তো কি কি ধরনের পরীক্ষা করা হয়েছে এমার্জেন্সি বেসিসে? লিপিড প্রোফাইল করেছি, ফাস্টিং, সিবিসি যেগুলো করা নিয়ে, ক্রিয়েটিনিন, কারণ একটা হাইপারটেনসিভ পেশেন্ট, তার তো একটা কিডনির ব্যাপারটা দেখা দরকার। তো এখন আপাতত এই মুহূর্তে আমাদের ওনাকে রাখা হয়েছে প্রাইভেট ওয়ার্ডে, রেস্ট্রিকশন অফ ভিজিটার্স পরিষ্কার, এবং ওনাকে বলা হয়েছে টিভি চলবে না, এবং সাথে সাথে মোবাইল ফোন উনি ধরবেন না, মোবাইল ফোন ধরলেই উত্তেজনা বাড়বে। তারপর বিভিন্ন খেলা আছে, ধুলো আছে, তার সাথে যাদবপুর আছে, সবকিছু মিলিয়ে ওনাকে বিশ্রামে রাখতে বলা হয়েছে। সেক্ষেত্রে পর্যবেক্ষণে থাকছে আপনাদের মেডিকেল টিম। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানবো যে আজকে আমরা জানি যে ওনার সঙ্গে দেখা করতে অনেকেই আসবেন, এবং শিক্ষামন্ত্রীর কথাও শুনতে পাওয়া যাচ্ছে যে ওয়েবকুপার সদস্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী আসবেন। সেক্ষেত্রে উনি কি সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারবেন, কথা বলতে দেবেন? কথা বেশি বলতে দেওয়া হবে না। ও মন্ত্রী হোক, শান্ত্রী হোক, যন্ত্র হোক, তন্ত্র হোক, আমি জানি না, ডাক্তারের কাজ ডাক্তারকে করতে হবে, বেশি কথা বলতে দেওয়া যাবে না। তো পরিষ্কার কথা হচ্ছে উনি আসবেন, দেখবেন, দেখতে তো পারেন, আমিও দেখতে পারি, অসুবিধা নেই। কিন্তু চিকিৎসা বিজ্ঞান যেটা বলছে, ওনাকে এখন কোনো রকম বেশি আলোচনা, একেবারে মফিজুল, একেবারে পরিষ্কার, যেটা হাইপারটেনসিভ কন্ডিশন একটা, এবং সেখানে দাঁড়িয়ে এই যে ভিজিটার্স যারা দেখা করতে আসবেন তাদের দেখা করার উপরেও একটা রেস্ট্রিকশন অন্ততপক্ষে চিকিৎসা পরিভাষা এই মুহূর্তে প্রয়োজন, যেটা বলছেন ডক্টর বিশ্বাস। মফিজুল, অনেক ধন্যবাদ তোমায় সঙ্গে থাকবার জন্য এবং একেবারে লেটেস্ট আপডেট আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আর এই মুহূর্তে একটা বিরতি নেব, রাজাগোপালদার কাছে আবারও আসবো। ফিরে আসলাম বিরতির পর 4:44, এবং এখন এই মুহূর্তে আমরা যেটা আপনাদেরকে সামনে রাখবো সেটা হচ্ছে হাইকোর্টের অবজারভেশন। একাধিক জায়গায় রাজ্য সরকার এবং পুলিশি ব্যবস্থাকে তীব্র ভৎসনার শিকার হতে হলো। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে খুব পরিষ্কারভাবে যে জায়গাগুলো উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবে যেটা উল্লেখ করা হলো সেটা হচ্ছে 7টা যে এফআইআর করা হয়েছে, এই এফআইআর যারা করেছেন তাদের মধ্যে একাধিক বহিরাগত রয়েছেন, যাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সেই অর্থে কোনো সম্পর্ক নেই, তারাও এফআইআর করেছেন, এবং সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। সেখানে বিচারপতির অবজারভেশন উভয় পক্ষের কথা শুনতে হবে, অর্থাৎ একদিকে যেরকম এফআইআর যারা করছেন অভিযোগকারী তাদের বক্তব্য শুনতে হবে, পাশাপাশি আন্দোলনকারী ছাত্ররা তাদের কথাও শুনতে হবে। কেন এই প্রশ্ন আসছে, তার কারণ হচ্ছে এই এফআইআরগুলোতে ইন্দ্রানুজ যে আহত হয়েছিল শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় পড়ে, যার মাথা ফেটেছিল এবং হাসপাতালে ভর্তি রয়েছে, ইন্দ্রানুজ সম্পর্কে কোনো কথা উল্লেখ করা নেই। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে একজন শিক্ষামন্ত্রী যখন যাচ্ছেন এবং ওয়েবকুপার যেখানে বিরাট একটি বৈঠক হচ্ছে, সেখানে পুলিশি ইনপুট অর্থাৎ ইন্টেলিজেন্স এবং ইনপুট নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ কি তাহলে আগে বুঝতে পারেনি যে এই ধরনের একটা গন্ডগোলের সূত্রপাত হতে পারে বিশ্ববিদ্যালয় চত্বরে? পুলিশ কি সেই বিষয়ে তার ইন্টেলিজেন্স যে ইনপুট সেটা কি জানিয়েছিল ওয়েবকুপার সদস্যদের বা হাসপাতালের উপাচার্য যিনি রয়েছেন তাকে কি জানানো হয়েছিল? এই বিষয়ে প্রশ্ন উঠছে। এবং পাশাপাশি আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটাও দেখতে বলেছেন মাননীয় বিচারপতি যে ছাত্রছাত্রীদের অভিযোগ যেটা রয়েছে সেটাকে এফআইআর আকারে নেওয়া হয়েছে কিনা। আমি রাজাদার উদ্দেশ্যে যাব। রাজাদা, এখানে রাশ ড্রাইভিংয়ের প্রশ্ন আসছে, অর্থাৎ শিক্ষামন্ত্রীর গাড়ি একেবারে নির্দিষ্ট পরিসরে চলছিল কিনা, নাকি সেখানে গতি স্বাভাবিক গতির থেকে বেশি ছিল যে কারণের জন্য দুর্ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলোও তদন্ত করবার কথা বলা হয়েছে। রাজাদা। হ্যাঁ, দেখুন, হাইকোর্ট তার কাছে যথেষ্ট তথ্য উপস্থাপন করা হয়েছে বলেই হাইকোর্ট এই ধরনের সিদ্ধান্তের কথা বলেছেন।
নিঃসঙ্গে যারা আমরা মিডিয়াতে ঘটনাটা দেখেছি তাতে আমাদের অনেকেরই মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় চত্বরের ভেতরে কোনো বিশ্ববিদ্যালয়ের বাইরের গাড়ি এইভাবে যাতায়াত করা উচিত না। কেন বিশ্ববিদ্যালয় একটা মন্দির সমতুল্য, তার একটা আলাদা মর্যাদা আছে। আমি যদি সেই কোনো মন্দিরে যাই, সেই মন্দিরে যে দেবতা আছে তাকে আমি সম্মান করব, সুতরাং তার যা রীতিনীতি আছে মানব। যারা বিশ্ববিদ্যালয়ে সেদিন গিয়েছিলেন তাদেরও উচিত ছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওইভাবে যুক্ত গাড়ি না চলা এবং বাইরের লোককে ওইভাবে না নিয়ে যাওয়া। একটা যদি রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দলে যদি কোনো মিটিং থাকে তখন সবাই চুপচাপ হয়ে যায়, কিন্তু কিছু ছাত্রদের দেখা যাচ্ছে তাদের অসম সাহস বা অসম বীরত্ব হতে পারে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। কিন্তু যাই হোক, এটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ঘটনাটা ঘটেছে একেবারে অনভিপ্রেত, এগুলো উচিত না। এগুলো যদি যতই করতে থাকবে ছাত্রদের, দেখুন ছাত্ররা সেখানে বামপন্থী অতি বামপন্থী, তারা মনে করছে পশ্চিমবঙ্গে আর কোথাও আন্দোলনের জায়গা নেই, একমাত্র এই জায়গায়। সুতরাং তারা একেবারে সমস্ত শক্তি দিয়ে এখানে নেমে গেছে, তাদের সঙ্গে বাইরে রাজনৈতিক শক্তি রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যাই হোক না কেন, সেটাকে রুখতে গিয়ে আমিও সেখানে গিয়ে বাইরের শক্তি নিয়ে ক্ষমতা দেখাবো, সেটা কিন্তু একেবারেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন অধ্যাপনা অধ্যয়নের জায়গা, সুতরাং এইসব জায়গাতে যে ধরনের রুচি থাকা উচিত, সেই রুচির অভাব যথেষ্ট ঘটেছে বলেই আমার ধারণা। একেবারে অনেক ধন্যবাদ রাজাদা। আপনি যে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা যেগুলো ঘটে গেছে, যেটা ঘটা একেবারে উচিত নয়। কিন্তু এখন অবশ্যই আমরা চাইবো, আমাদের তরফ থেকে আমরা চাইবো যে ভারপ্রাপ্ত যিনি উপাচার্য রয়েছেন ভাস্কর গুপ্ত, যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, দ্রুত তার শারীরিক অবস্থা স্বাভাবিক হোক, তিনি ছন্দে ফিরে আসুন এবং অবশ্যই হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ে আসুন। দ্বিতীয়ত হচ্ছে অভিযোগকারী যে ছাত্ররা, তাদের অভিযোগকে এফআইআর আকারে গ্রহণ করবার কথা বলা হয়েছে আজকে কোর্টের অবজারভেশনে, অর্থাৎ উভয় পক্ষের কথা শোনা হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তৃতীয়ত যে বিষয়ে নজর থাকবে যে ইন্দ্রানুজের বিষয়টা এই তালিকাভুক্ত হয় কিনা, কারণ একাধিক এফআইআরে ইন্দ্রানুজের কথা নেই। এবং অবশ্যই সর্বোপরি নজর থাকবে যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠনের পরিবেশ কত দ্রুত ফিরে আসে।